সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি সকালের বাংলাদেশে। আমরা বলছিলাম যে উত্তপ্ত বৈশাখ বাইরে, আমরা যদিও শীতাতপ নিয়ন্ত্রিত একটা জায়গায় বসে আছি স্টুডিওতে, তারপরেও বাইরে যারা আছেন তারা বুঝতে পারছেন আসলে বৈশাখের যে তপ্ত চড়া রোদ উঠছে সেইটার যে আসলে কতটুকু চোখ রাঙানো সেটা কিন্তু টের পাচ্ছে। আমি ন্যান্সি রয়েছে স্টুডিওতে, আমার সাথে এমদাদ রয়েছে। এমদাদ কার সাথে? আমাদের আজকে অতিথি রয়েছেন, একজন পরিচয় করিয়ে দিবেন। আমরা অতিথির সাথে পরিচয় করিয়ে দিব। অতিথির সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদেরকে যে আমাদের সাথে একজন অতিথি আছে, আমাদের যিনি আজকের অতিথি মাগভীর রেজা সিদ্দিক। তিনি আসলে একজন দুর্যোগ ব্যবস্থাপনা প্রকৌশলবিদ। তিনি পড়াশোনা করেছেন নেদারল্যান্ডসে এ বিষয়ে, এখন কাজ করছেন দেশের প্রত্যন্ত এলাকায়। রেজা, শুভ সকাল, কেমন আছেন আপনি? শুভ সকাল। শুভ সকাল ভাই, ভালো আছি। ভালো আছেন? আপনি নেদারল্যান্ডসে পড়াশোনা করেছেন, এখন আবহাওয়া নিয়ে কাজ করেন। আমরা শব্দটা বললাম প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন। তো এরকম যে কাজ করে বয়সে তরুণ, তার দিনটা কিভাবে শুরু হয়? সকালটা কিভাবে শুরু হয়? আমি মূলত আর্লি রাইজার। এটা হচ্ছে ক্যারেট লজের অভ্যাস, তো এখনো সেটা একটা ভাবে মেনটেন করতেছি। আচ্ছা আচ্ছা। তো আপনি ভালো একটা ক্লু দিয়ে দিলেন। ক্যাডেট কলেজের মানে আপনার যে পুরো সার্কেল যারা আছে তারা এখন কেউ একবার একটু শুনলে আর শো বন্ধ করবে না, ভাই ক্যাডেট কলেজের ছোট ভাই অথবা বড় ভাই। ভালো এটা এক প্রকার। আচ্ছা, আমরা যেটা বলবো যে দুঃসংবাদই বলবো না, আমরা যে এই গাছ কাটার খবরটা দিচ্ছিলাম, তো এটার সাথে আসলে একটু জানতে চাই যে বাইরে এই যে এবার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে গরম, মানে এই জিনিসগুলো আসলে কেন হচ্ছে, আমরা এগুলো নিয়ে একটু জানতে চাই। যে আস্তে আস্তে তাপমাত্রা যে বাড়ছে দিনকে দিন, পরের বছর বলছে যে আরও গরম পড়বে, আসলে কেন? এবং এই জায়গাতে রেজা, আমি আপনার যে পদবিটা বললাম দুর্যোগ ব্যবস্থাপনা কৌশলবিদ, এইটাও যদি আমাকে একটু বুঝান যে এটা মানে তিনি কিভাবে কাজ করেন, কি এটা? ধন্যবাদ ভাই। আসলে আমি এর একটু ব্যাখ্যা করতে চাই। আমি দুর্যোগ ব্যবস্থাপনা তো অনেক বড় একটা ডিসিপ্লিন। আমি এই ডিসিপ্লিনের খুবই প্রান্তিক অংশে কাজ করি। আমার এটা নিয়ে একাডেমিক পড়াশোনার চেয়ে মূলত গত 7 বছরে সুনামগঞ্জে কাজের অভিজ্ঞতা যেটা, এটা একদমই আসলে আঞ্চলিক একটা জ্ঞানকে আমরা একটু প্রায়োগিকভাবে আসলে প্রয়োগ করে দেখতে চাইছি যে এটা কিভাবে আমাদের নিজেদের জন্য এবং আমরা যাদের সাথে কাজ করি তাদেরকে কিভাবে আসলে উপকৃত করে। তো দুর্যোগ ব্যবস্থাপনা তো অনেক বড় একটা ডিসিপ্লিন, এবং এখানে এখন সবাই যে অভিযোজনের কথা বলে, কিন্তু সেই অভিযোজনগুলো আসলে আমাদের প্রান্তিক এলাকার মানুষজন তার কিভাবে একটা ভালো সহিষ্ণু উপায়ে তারা এটাকে গ্রহণ করবে, তাদের আসলে প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থাগুলো আসলে কী হবে। এবং দুর্যোগের সময় আপনি দেখবেন যে মানুষকে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করাতে হয়, স্থানান্তর করাতে হয়। তো এখানে কিন্তু হচ্ছে লজিস্টিক্স ইন্টারভেনশনের কিছু ব্যাপার থাকে। তো আসলে আমি দুর্যোগ ব্যবস্থাপনা কৌশলবিদ নিজেকে পুরোপুরি হিসেবে বলি না, আমি স্টিল নোভিস, এখন আমি শিখছি। কিন্তু গত 7-8 বছরে হাওড় অঞ্চলে কাজ করার জন্য কিছু জিনিস আসলে অস্বীকার করার উপায় ছিল না। তো সেই সব নিয়ে আসলে আমাদের জ্ঞান অর্জন করতে হয়েছে, এবং সেই জ্ঞানগুলো আসলে এখন আমরা কাঠামোবদ্ধ করতে চাই। এই হচ্ছে আমার কাজের খানিকটা বিস্তারিত। আপনার কাজের ধরনে আমরা যেরকম শুনছিলাম প্রত্যন্ত অঞ্চলে আপনি কাজ করছেন, সেটা আসলে কিভাবে করছেন? আমি একটা গবেষণা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, ডাহুক। তো ডাহুক মূলত আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়িক এবং সামাজিক সংযুক্তি নিয়ে কাজ করে। আমরা ফর প্রফিট গবেষণা সংস্থা। তো আমরা গত আসলে প্রায় অর্ধযুগের মতো আমাদের যেই দুর্যোগ ক্লান্ত যে এলাকাগুলো আছে, তো সেখানে আসলে আমরা মূলত সামাজিক সংহতিটাকে আসলে মূল একটা কাঠামোতে রেখে সেই সংগঠনগুলো ব্যবসায়িক সংযুক্তি আমরা তৈরি করার চেষ্টা করেছি। তো আমাদের মূল কাজ সিলেট এবং হচ্ছে রাজশাহী অঞ্চলে, আমরা এটাকে গ্রেটার নর্থ বলি, নর্থ ইস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট। তো দেখা যায় যে আসলে এক একটা জায়গার কিন্তু দুর্যোগের ধরনগুলো এক এক রকম। আমাদের বরেন্দ্র অঞ্চলে যেমন এখন আপনার হচ্ছে ইরিগেশন একটা ক্রাইসিস, আবার সুনামগঞ্জে আমরা বন্যা নিয়ে আমাদের হচ্ছে স্ট্রাগলটা অনেক ভাইব্রেন্ট। তো একটা বড় প্ল্যান, সেটা আসলে কিভাবে ডিস্ট্রিবিউট করে মোর একটা ক্লাইমেট অ্যাডাপটিভ ওয়েতে স্থানীয় লোকের কাছে তারা যাতে সুযোগ সুবিধাগুলো নিতে পারে, তো সেইটার আসলে কৌশলগুলো আমরা আসলে গত কয়েক বছর ধরে একটু চেষ্টা করছি যাতে স্থানীয় লোক এখান থেকে উপকার পেতে পারে। তো আমরা যেটা করি গত কয়েক বছর ধরে, আমরা হচ্ছে ডিজাস্টার অ্যাডাপটিভ কোঅপারেটিভ একটা কনসেপ্ট নিয়ে আমরা কাজ করতেছি, এবং সেটার সাথে হচ্ছে ডেভেলপমেন্ট ফর প্রফিট একটা স্কুল অফ থট নিয়ে আমরা কাজ করি। যে
আসলে দুর্যোগের আগে আর পরে মানুষের কিন্তু অনেক ধরনের ক্রাইসিস থাকে। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই ক্রাইসিসগুলো অ্যাড্রেস করার জন্য তাদের আসলে ব্যবসায়িক কাঠামোটাকে, তার ব্যবসায়িক মানে ইকোসিস্টেমটাকে কীভাবে আসলে আমরা মোর মার্কেট ইনক্লুসিভ করতে পারি, তার সামাজিক সংযুক্তির যে জায়গাটা সেটাকে আসলে কীভাবে জোরালো করা যায়। তো মূলত আসলে আমাদের কাজ এই দুইটা উইংয়ে। আমরা বছরে 6 মাস আসলে ব্যবসা করি, বাকি 6 মাস হচ্ছে আমরা সামাজিক উদ্যোগ যেগুলো আছে সেগুলোকে আসলে সুসংহত করার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের কাজ। আমার মনে হয় আমরা যদি আপনার কাজে যাওয়ার আগে আমরা খবর শুরু করেছি যে আবহাওয়া, আমি ন্যান্সি অনেকবার আবহাওয়া, তাপমাত্রা ইত্যাদি নিয়ে কথা বলছিল। আমি এইটার সাথে একটু যোগাযোগ করতে চাই যে মানে একটু বলবেন যে এই আবহাওয়াটা যে এখন 40-এর উপরে আছে, এইটার সাথে আমাদের আপনার একটা কাজ করেন হচ্ছে, আপনি যেটা বললেন যে 6 মাস কাজ করেন, 6 মাস আরও কিছু কাজ করেন, আপনি হাইব্রিড সোশ্যাল ফরেস্টেশন ইত্যাদি জাতীয় কাজ করেন। তো এইটার সাথে এইটার যোগাযোগ কেমন, মানে বনায়ন গাছপালার সাথে আমাদের এখনকার যে টেম্পারেচার? হ্যাঁ, এটা তো খুবই ওতপ্রোতভাবে জড়িত আসলে। তো আমরা তো বাংলাদেশ যে কান্ট্রি, আমরা তো আসলে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের আমরা তো আসলে ইনিশিয়েটর না, আমরা তো সাফারার, আমরা ভিকটিম। তো ক্লাইমেট চেঞ্জ বা মানে যার জন্য আসলে দাবদাহ বা আসলে হিট ওয়েভটা আমরা যেটা ফেস করতেছি, আমরা মানে পৃথিবীর ওয়ান অফ দোজ লিস্ট কান্ট্রিজ যারা আসলে এটার আসলে মানে ইনিশিয়েটর। কিন্তু আপনি যদি ভুক্তভোগী দেশের কথা বলেন, আমরা হয়তো 1 থেকে 10-এর ভেতরে থাকবো। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বা এই কন্টিনেন্টেই বড় বড় আসলে ইকোনমিক অ্যান্ড দি আদার জায়ান্ট আছে যারা কিন্তু আসলে এটার জন্য একদম প্রত্যক্ষভাবেই দায়ী। তো এই জিনিসগুলো যেটা হয়েছে যে আসলে আমাদের এখন একটা অ্যাডাপটিভ অ্যাপ্রোচে যাওয়াটা আসলে খুব দরকার। আমরা তো আসলে ক্লাইমেট চেঞ্জটাকে এটা আসলে ডিনাই করার সুযোগ নাই। এখন আপনি দেখবেন যে এই কিছুদিন আগে সিলেটে একটা শিলাবৃষ্টি হইলো। তো এত বড় বড় নাকি বরফখণ্ড না, তো শিলাখণ্ড কিন্তু আসলে কেউ আগে দেখেনি। বা কিছুদিন আগে কিন্তু হয়েছে, দুদিন ঢাকাতেও হয়েছে, আমরা দেখেছি। মানে ঢাকায় আসলে শিলাবৃষ্টি একেবারে সবার জন্যই আসলে একেবারে অবাক বিষয় ছিল। হ্যাঁ, এবং আপনি দেখেন যে পাকিস্তান আফগানিস্তানে কিন্তু কিছুদিন আগে একটা বন্যা হলো, সেখানে কিন্তু 100-150 লোক কিন্তু সেখানে হচ্ছে মারা গেল। এখন কিন্তু আসলে দুর্যোগগুলি এরকমই হবে, আরো বেশি ভয়ঙ্কর হবে, আরো বেশি ক্যাটাস্ট্রফিক হবে। 2-3 দিন আগে দুবাই একেবারে ডুবে গেছে। এক্স্যাক্টলি। এবং হচ্ছে এগুলো অনেকটা সিনেমার মতো, কিন্তু এগুলো হচ্ছে আসলে ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা আসলে এখন আসলে সবার সেমিনার থেকে বের হয়ে আমাদের একদম ঘরের খুবই দরজার কাছে চলে আসছে। এবং বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আসলে আমাদের কিন্তু কিছু করার নাই অ্যাডাপটিভ হওয়া ছাড়া। এবং এখানে আসলে যেহেতু আমরা এটা ইনিশিয়েটার না, তো আসলে আমরা কিন্তু এখানে নিজেদের অভিযোজিত করা ছাড়া আমাদের কিন্তু আসলে বিকল্প কোনো প্রসেস নাই। কোনো আশার খবর কি আপনি দিতে পারেন না? একেবারে বলছেন যে কোনো আশার খবর একটা আছে, যেমন আমি একটু আপনাকে বলতে চাই যে গত কয়েকদিনের না, এটার অবশ্যই একটা গবেষকদের এটা গবেষণার ব্যাপার। তারপরে এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে দাবদাহটা যে চলমান, একটা মন্দের ভালো দিক হচ্ছে যে শহরে কিন্তু মশা কমে গেছে। আচ্ছা, কারণ 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচার হলে কিন্তু আপনার হচ্ছে এডিস সহ অন্যান্য যেগুলো মশা আছে সেগুলো হচ্ছে বেঁচে থাকতে লার্ভার সহ পুরা মস্কিটো লাইফ সাইকেলটা কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যায়। তো এইটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। আমার এটা মনে হয় যে অনগোয়িং প্ল্যান্টেশন ক্যাম্পেইন বা সোশ্যাল মিডিয়ায় যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, সেটার সাথে সাথে যদি আমরা আমাদের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা আগাছা দমনের যদি সেম এনার্জি নিয়ে যদি কাজগুলো করি, এটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো আর কি। তার মানে আপনি যে তথ্যটা বললেন যে 38 ডিগ্রি, এটা বলেছেন 38 ডিগ্রি না কত বলেছেন? 40 ডিগ্রির বেশি যদি টেম্পারেচার হয় তাহলে হচ্ছে এডিস মশা হচ্ছে সার্ভাইভ করতে পারে না। এর একটা ব্যাপার। 40 এমন একটা জায়গা যে আমরা 40-এর কাছাকাছি থেকে কিন্তু ইয়ে করি, এটা নিশ্চয়ই, এটা তো অবশ্যই একটা ভালো জায়গা। আপনি রেজা যে অংশটা বললেন আমাদের অ্যাডাপটিভ হওয়া বাদে আমাদের আসলে কোনো জায়গা নেই, এটাকে আরেকটু ব্যাখ্যা করবেন যে আমার জায়গা থেকে, ব্যক্তি পর্যায় থেকে আমার আসলে কিভাবে আমি এই জায়গায় অন্তর্ভুক্ত হব? আসলে ব্যক্তি পর্যায়ে বলতে বা মানে আমার মনে হয় যে আমাদের নিজেদের বাসস্থান, আমাদের পরিবার এবং আমাদের চারপাশের সবার একটা যে পেরিফেরি আছে, কিন্তু তা আপনার সুরক্ষা কিন্তু আসলে আপনার একার না, আপনি একটা ক্লোজ পেরিফেরিতে কিন্তু আপনি হচ্ছে বসবাস করেন। তো সেইখানে আপনার আসলে কোন ধরনের দুর্যোগ আপনি ফেস করতেছেন, তো মানে সেগুলো কিন্তু আপনার একার দুর্যোগ না। তো সেটা একটা ইন্ডিভিজুয়াল এবং একটা কালেকটিভ, দুইটা ফর্ম আছে। এবং এটার একই সাথে কিন্তু প্রতিরোধ এবং প্রতিকার দুইটা ম্যানুভারও আছে আর কি। আপনি এখন যেটা ইনস্ট্যান্ট ফেস করতেছেন, তো সেটা আপনি হচ্ছে
প্রতিকার করতে পারেন, কিন্তু প্রতিকার চেয়ে কিন্তু প্রতিরোধটা আসলে বেশি দরকার। এবং আমার কাছে এটা মনে হয় যে আসলে আমাদের এখানে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমরা অলমোস্ট হেল্পলেস। আমাদের আসলে নিজেদের সুরক্ষার জায়গাটা আসলে খুবই সীমিত, বাট আমরা কালেকটিভ একটা প্র্যাকটিস এবং কালেকটিভ আসলে ইম্প্যাথি প্র্যাকটিসের মাধ্যমে এইটা আসলে প্রশমন করতে পারি অনেকাংশে। এখন মানুষ প্ল্যান্টেশনের কথা বলে, সাস্টেনেবল এনার্জির কথা বলে, বা আপনার অ্যাডাপটিভ রিইউজ, এই জিনিসগুলো আসলে কিন্তু আমাদের আরবান ল্যান্ডস্কেপে খুবই পরিচিত কিছু ব্যাপার আর কি। তো এই জিনিসগুলোর ফলাফল তো মানুষ আসলে একদিনে পাবে না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। তো সেই প্রসেসটা যদি আসলে আমরা আমাদের দৈনন্দিন চর্চার ভেতরে রাখি, আমার মনে হয় যে কিছুটা সুফল হয়তো আমরা পেতে পারি। মানে চর্চা যেটাকে বলছেন যে যদিও আমরা ভিকটিম, জি, অন্যের কাজের জন্য আমরা আসলে এই জায়গাতে আছি, এখানে বলবেন যে বনায়ন, আমাদের যে বনায়নের অবস্থা কোন জায়গাতে আছে, বেশি বনায়ন থাকলে কি এটা আরো একটু আমরা ভালো কিছু রেজাল্ট পেতাম কিনা? ডেফিনেটলি ডেফিনেটলি। এটা সূত্র ধরে বলি রেজা, আমি একেবারেই দুদিন আগে হচ্ছে শ্রীমঙ্গল গিয়েছিলাম। ওখানকার টেম্পারেচার আমি যখন সবার স্ট্যাটাস দেখছিলাম ঢাকা একদম টেকা যাচ্ছে না, মানে আমি কিন্তু ওইটা ওখানে ফিল করছিলাম না। হ্যাঁ, আমি রাতের বেলা টেম্পারেচার 26ও পেয়েছি, 26-27 এরকম পেয়েছি। দিনের বেলা এত টেম্পারেচার ছিল না, মানে খুব বেশি দূর কিন্তু ঢাকা থেকে শ্রীমঙ্গল না। তারপরে মানে এইটার কি আসলে মানে কেন আসলে আমি সেটা ব্যাখ্যাটা একটু জানতে চাই। শ্রীমঙ্গল তো এমনি তো বাংলাদেশের একটা হচ্ছে শীতলতম জায়গাগুলোর ভেতরে একটা, বৃষ্টি বেশি হ্যাঁ, হয়, ওইখানে ভেজিটেশন এরিয়া তো ঢাকার চেয়ে অনেক বেশি। আরেকটা বিষয় যেটা হয়েছে যে গাছের তো আসলে কোনো বিকল্প নাই। গাছ যে এরিয়াতে থাকবে সে আপনাকে একটা 360 ডিগ্রি একটা সুবিধা কিন্তু আপনাকে দিবে। আর আমাদের তো আসলে ঢাকার প্ল্যান্টেশনের অবস্থা তো আমি তো বলবো খুবই নাজুক। এবং একই সাথে আমরা একটু আগে একটা খবর দেখলাম যে আসলে গাছ কাটাকে আমি আসলে খুব একটা দোষ দেখি না, এই অর্থে যে যদি আসলে সেটা আনুপাতিক রোপণটা সেভাবে হয়। গাছ মানুষ তার প্রয়োজনে কাটবেই। সুইডেনের টিম্বার ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে ভালো ইন্ডাস্ট্রিগুলোর ভেতরে একটা, কিন্তু হচ্ছে সুইডেন তো আসলে ডিফরেস্টেশন তো সে ফেস করে নাই। তো আমার কাছে মনে হয় যে আসলে আমরা আসলে গাছ কাটা এবং গাছ লাগানোর এটার আসলে নলেজটা বা মানে যেটাই আছে এটা এখন আসলে গবেষক এবং বিজ্ঞানী তারা আসলে এটা চর্চার ভিতরে রাখছে, কিন্তু হচ্ছে এটার সাথে জনগণকে সম্পৃক্ত করা, হ্যাঁ, এবং ওই জিনিসগুলো আসলে কমিউনিকেটিভ কন্টেন্ট হিসেবে লোকজনের কাছে যাওয়া। যখন এরকম একটা সমাধানের খোঁজ আমরা পাচ্ছি বা শুনছি ইন্টারনেটে, তখন সবাই একটা হুজুগ আসছে যে আমরা ঠিক আছে আমরা এখন একসাথে অনেক গাছ লাগাবো। তো এই সময়টা কি আসলে গাছ লাগানোর জন্য উপযুক্ত কিনা, কিংবা এইটা আসলে কতটুকু আমাদেরকে সেই জায়গা থেকে পরিত্রাণ দিবে? না, আমি তো এনার্জিটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি যে গাছ তো আসলে মানুষ যে কোনো সময়ই লাগাতে পারে, কিন্তু এখন আমার মনে হয় যে গাছে লাগানো অ্যাপ্রোপ্রিয়েট টাইম না, কিন্তু গাছে লাগানো একটা প্রসেস। তো এখন কিন্তু ধরেন আসলে বর্ষার আর বেশি দেরি নাই। তো আমাদের যারা আসলে প্ল্যান্টেশন এনথুজিস্ট যারা আছে, যারা কাজ করছে, আমার মনে হয় এই সময়টা তারা আসলে স্থান নির্বাচনের কাজে ব্যবহার করতে পারে। এবং আসলে বাংলাদেশে কিন্তু এক এক জায়গার জন্য এক একটা গাছ দরকার, এবং স্থানীয় একটা জলবায়ু এবং স্থানীয় একটা আবহাওয়ার বিষয়টাকে কনসিডারেশন নিয়ে দেশি গাছ দিয়ে যদি বৃক্ষরোপণ করা হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটার কিছু সুফল। অর্থাৎ রেজা, আপনি বলছেন যে যেহেতু বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়, সেক্ষেত্রে এই সময়টা আমরা ব্যবহার করতে পারি কোথায়, কিভাবে, কোন জায়গায় কোন গাছ লাগাবো পরিকল্পনার জন্য এই সময়টা আমরা ব্যবহার করতে পারি, তাই কি? এটা নিয়ে আমরা আরো একটু বিস্তারিত জানবো এমদাদ, মানে সবুজায়ন নিয়ে রাজধানী, আসলে রাজধানীতে এই জায়গাটায় কাজ করার জায়গা রয়েছে এই বিষয়টাতে, সেটা নিয়ে একটু জানবো। তার আগে তো আমাদের একটু বিরতিতে যেতে হবে। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, আমাদের সাথে একজন অতিথি আছেন যার সাথে কথা বলছি অনেক কিছু নিয়ে, কিন্তু এই পর্যায়ে আমরা একটা বিরতি থেকে ফিরে আসতে চাই। ফিরবো কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। সকালের বাংলাদেশে আমি ন্যান্সি রয়েছে, আমার সাথে এমদাদ রয়েছেন এবং আমাদের সাথে অতিথি রয়েছেন একজন।
অতিথি যিনি আছেন আমরা তার সাথে কথা বলছিলাম, মাকবির রেজা সিদ্দিক। তিনি ডাহুক নামে একটা ফর প্রফিট গবেষণা প্রতিষ্ঠান যেটার তিনি প্রতিষ্ঠাতা, তিনি আমাদেরকে বলেছেন। আমরা বলছিলাম দুর্যোগ ব্যবস্থাপনা কৌশলবিদ। আমরা রেজা আপনার কাছে আবার আসতে চাই। আমরা জানি যে আপনি হাইব্রিড সোশ্যাল ফরেস্টেশন নামে একটা অন্তর্ভুক্তিমূলক বনায়ন কর্মসূচির মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ করছেন। আমাদেরকে আরেকটু ব্যাখ্যা করবেন কিভাবে করছেন? আচ্ছা, এইটার পেছনে একটা সুন্দর গল্প আছে, এটা আমি গল্প আপনাদেরকে বলতে চাই। দেখেন, আজ থেকে কিন্তু বছর 10 আগে বাংলাদেশের গ্রাম অঞ্চলে আঞ্চলিক বন দেখতে পাবেন, ছিল কিন্তু বনগুলো। আঞ্চলিক বন বলছে যে ওই গ্রামের জন্য আঞ্চলিক বন বলতে এক একটা লোকালিটি বা পাড়ার সাথে একটা ছোটখাটো জঙ্গলের মতো ছিল। সেই জঙ্গল কিন্তু আসলে তার ভেজিটেশন, তার হার্বাল নিড, তার মেডিকেশন, সে বহুত কিছুকে কিন্তু সে অ্যাকমপ্লিশ করতো। তো লাস্ট 2 দশকে কিন্তু আমরা প্রবৃদ্ধির নামে এবং আমরা আসলে গ্রোথের নামে সেই বন জঙ্গল কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। একদমই কিন্তু ওই ফরেস্টেশনগুলো কিন্তু এখন আর দেখা যায় না। তো আমাদের যেটা অবজারভেশন মনে হলো যে ধরেন বাংলাদেশে কিন্তু গাছ লাগানোর পরে গাছ রক্ষা করাটা খুবই কঠিন, কারণ এখানে কিন্তু আপনার প্রপার যদি এটার মেইনটেনেন্স বা ম্যানেজমেন্ট না হয় গাছগুলো কিন্তু টেকানো যায় না। তো আমরা এটাকে কমিউনিটির সাথে একটা ইনক্লুসিভ মডেলে আমরা হচ্ছে প্ল্যান্টেশনটা আমরা করতে চাইছি। এবং গাছের কিন্তু আপনি গাছের অভাব নাই, কিন্তু গাছ লাগানোর জায়গার কিন্তু অভাব। আমাদের আসলে বাংলাদেশে একটা ঘনবসতিপূর্ণ দেশ, তো পাবলিক প্লেসেও তো আসলে সবাই আপনি গাছ লাগিয়ে তো চালাও করবে না। তো আমাদের এই প্রজেক্টটার এটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এমন যে আমরা আসলে পাবলিক ফরেস্ট ক্রিয়েট করতে চাই লোকালিটির কাছাকাছি, হ্যাঁ, এবং যেটা আসলে 3-4টা কমিউনিটি মিলে তার ম্যানেজমেন্ট এবং তার হচ্ছে প্রফিটটা তারা ভাগ করবে। সেটা কি রাজধানী কেন্দ্রিক নাকি সারা বাংলাদেশে? না, রাজধানীতে আমরা প্ল্যান্টেশন এখন শুরু করিনি। আমাদের এই প্ল্যান্টেশন প্রোগ্রামটা মূলত হচ্ছে সুনামগঞ্জ আর আমরা হচ্ছে জয়পুরহাট, নর্থ বেঙ্গলের কিছু জেলা আমরা চেষ্টা করছি খুবই পাইলট প্রকল্প আকারে। কারণ আসলে ফরেস্টেশন এটা তো অনেক বড় একটা শব্দ। আমরা গবেষকদের সাথে কথা বলছি, আমাদের এই বিষয়ে সংশ্লিষ্ট যারা একাডেমি আছে তারা আসলে আমাদের ট্রি স্পিসিসগুলো ঠিক করে দিচ্ছে। বাট আমাদের মূল বিষয় যেটা হয়েছে যে আমরা আসলে একা বা কোনো বা কিছু লোককে নিয়ে আসলে বাগান তৈরি করতে চাই, আমরা আসলে বন তৈরি করতে চাই। একটা বনের আসলে যেই ধরনের ইকোসিস্টেম থাকলে তাকে বন বলা যাবে, তো সেই ধরনের আসলে আমরা একটা কার্যকরী বন তৈরি করতে চাই। মানে এরকম ল্যান্ড আমাদের আছে? এই ধরনের ল্যান্ড আমাদের তো কিছু মানে বন তো আগেও ছিল, আমরা কিন্তু সেগুলো হচ্ছে নষ্ট করে ফেলছি। তো আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে সেগুলোকে রিলোকেট করা। যেমন আপনি যদি ময়মনসিংহ অঞ্চলে যান বা একদম গারোপাড়ের কাছে দেখবেন ওদের প্রত্যেকটা 4-5টা বাড়ির সাথে ওরা আড়া বলে। তো সে আড়া কিন্তু একটা ছোটখাটো জঙ্গলের মতো, এবং সেই জঙ্গলগুলো কিন্তু আসলে জঙ্গল ছিল, কারণ অনেক জিন ভূতের গল্প, হ্যাঁ, কিন্তু সেই মানে জঙ্গলগুলো থেকে কিন্তু আসলে মানুষ মিথের মতো কিন্তু ছিল, হ্যাঁ, এবং এই মিথগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষ কিন্তু ওই মিথের জন্য গাছগুলো কিন্তু কাটতো না। আপনি গ্রামেও দেখবেন যে গাছটা আসলে অনেক প্রাচীন বট গাছ, তাকে নিয়ে কিন্তু জিন ভূতের অনেক ধরনের কিন্তু মিথ কিন্তু সেখানে মানুষের তো আমরা হচ্ছে কুসংস্কারকে আসলে অ্যাপ্রিসিয়েট করি না, কিন্তু আমরা গল্পকে অ্যাপ্রিসিয়েট করি। এবং হচ্ছে কনজারভেশন কমিউনিকেশনের ওয়ান অফ দি ভেরি ইফেক্টিভ টুল কিন্তু এই হচ্ছে গল্পগুলো। তো আমাদের কাছে মনে হয়েছে যে আসলে গ্রাম বলেন শহর বলেন, মানুষের কিন্তু তার ভাবনা চিন্তার জায়গাটা এবং ওই ভাবনা চিন্তার জায়গার সাথে প্রকৃতিকে ইনক্লুসিভ রাখার কিন্তু খুবই দরকার। ধরেন রেজা, আপনি যেটা বলছিলেন জায়গার অভাব, এখন রাজধানীতে আপনি জানেন যে একেবারে ঘনবসতিপূর্ণ, তার বারান্দায় হয়তো একটু জায়গা আছে অথবা ছাদে তার সুযোগ আছে, সেই ক্ষেত্রে আসলে সবুজায়ন কতটা আপনার মনে হয় যে মানে এই সবুজায়নে এই পদক্ষেপটা কতটা কাজে দিবে? মানে সে কি আসলে বারান্দায় মানে যদি গাছ সে রোপণ করলো অথবা ছাদে সে একটা ছোটখাটো বাগান করলো, সেটা কি আসলে খুব একটা কাজে দেয় কিনা বা দিতে করাটা উচিত কিনা, কি মনে হয়? অবশ্যই অবশ্যই করা তো উচিত। অবশ্যই আমার মনে হয় যে গাছ এটা আপনি যেভাবেই যত ছোট জায়গা বা যত বড় জায়গাতে আপনি এটা রোপণ করেন, এটা কোনো না কোনোভাবে আপনাকে হচ্ছে সে সুবিধা দিবেই। এখন আমাদের দেখেন একটা জিনিস খেয়াল করেন, যারা হচ্ছে আরবান প্ল্যান্টেশন করে বা ছাদ বাগান যারা করে, তারা কিন্তু আসলে কমার্শিয়ালি ড্রিভেন না, তারা কিন্তু মোটামুটি পেস্টিসাইড ছাড়া তারা কিন্তু মোটামুটি যত্ন নিয়ে এক ধরনের
যত্নের চেয়ে বেশি যত্নে তারা কিন্তু এই বৃক্ষরোপণগুলো করে বা একটা প্ল্যান্টেশন প্র্যাকটিস তারা করে। তো আমার তো মনে হয় যে পুরো ঢাকা শহর জুড়ে এখন কিন্তু মানুষের হচ্ছে নিরাপদ খাদ্য এবং হচ্ছে নিরাপদ খাদ্যের সংস্থান, এটা অনেক বড় একটা কিন্তু চাহিদা এবং লোকজন এটা কিন্তু আসলে অ্যাকনলেজ করে। এটা কিন্তু আসলে আমার মনে হয় না যে আসলে সেকেন্ডারি নিডের কোনো জায়গায় আছে। তো আমাদের তো মনে হয় যে ছাদ বাগান কেন্দ্রিক আমরা একটা হচ্ছে অর্গ্যানিক ফুডের নেটওয়ার্ক তৈরি করতে পারি এবং আমাদের নীতি নির্ধারক যারা আছে বা যারা আসলে পলিসি মেকার লেভেলে যারা আছেন তারা কিন্তু আসলে এই জিনিসগুলোকে অ্যাপ্রিশিয়েট করার জন্য অনেক পাবলিক ইনক্লুসিভ অ্যাক্টিভিটি এন্ড ক্যাম্পেইন কিন্তু তারা হচ্ছে করতে পারে। আমরা কিছুদিন আগে উত্তর সিটিতে এরকম একটা পদক্ষেপ দেখেছিলাম যে একেবারেই বাধ্যতামূলক করে দিয়েছিল যাদের বাড়িতে ছাদে জায়গা আছে তারা যেন করে, কিন্তু আসলে যেটা হয় আমাদের দেশে মনিটরিং এর অভাব থাকে যে আসলে করছে কিনা, কিন্তু এরকম একটা রুলস আমি যতটুকু জানি সিটি কর্পোরেশন থেকে করেছিল। একটু জানতে চাই যে রাজশাহী শহর, ইমদাদ রাজশাহীতে আপনার যাওয়া হয়েছে কিনা? রাজশাহী শহরটা কিন্তু খুব সুন্দর এবং বড় বড় গাছ কিন্তু আছে রাস্তা জুড়ে। এই যে রাস্তা জুড়ে এরকম কিন্তু আমরা বোধহয় রাজধানীতে খুব কম দেখি, আমাদের রাজধানীতে এরকম রাস্তা। সেই সুযোগটা আছে কিনা যে আমরা আমাদের আইল্যান্ডগুলোতে বা আপনি যে সবুজায়নের কথা বলছিলেন সেগুলোর আওতায় আনা যায় কিনা? আমরা যখন রাস্তায় হাঁটি আমরা কিন্তু একটু ছায়া পাই না, ছায়া পেলেও সেটা হচ্ছে একেবারে বিল্ডিংয়েরই খুব গুপচি দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। সেইটা যদি আমরা গাছের ছায়া পেতাম, সেই সবুজায়নটা পরিবেশের জন্য বলেন আমাদের জন্য বলেন কতটাই হতো। এটা তো খুবই দরকার। আপনি দেখেন যে আমরা রমনা পার্কের কাছাকাছি যে জায়গাটা, যেই লোকালিটিটা বা মেইন রোডটা, আপনার কিন্তু গেলেই মন ভালো হয়ে যায় একদম। এবং সেখানে কিন্তু আসলে সরকারের পৃষ্ঠপোষকতা বলেন বা ওই সংশ্লিষ্ট লোকালিটির লোকজনের আগ্রহ বলেন, গাছগুলো কিন্তু একভাবে টিকে গেছে এবং হচ্ছে তারা কিন্তু ওই গাছের বা ওই এরিয়ার সাথে একটা ওনারশিপ ক্রিয়েট করতে পারছে। আইল্যান্ডের সাথে কিন্তু ওনারশিপ ক্রিয়েট করা অনেক কঠিন। আমার কাছে মনে হয় যে আসলে এই জিনিসটার সাথে আপনি তো মানে এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান। একটা গাছ যদি আপনাকে ছায়া দিতে চায় তার একটা কিন্তু 5-7 বছর তাকে কিন্তু ওখানে টিকে থাকতে হবে। তো 5-7 বছর তাকে টিকানোটা কিন্তু কঠিন। নিশ্চয়ই, এবং আইল্যান্ডের যে জায়গা থাকে ওখানে আসলে বড় গাছ হওয়া সম্ভব, বড় গাছ অথবা একটা ছোট ফুল গাছ যেভাবে হবে, আসলে রক্ষণাবেক্ষণটা জরুরি হয়। হাতিঝিলে আমরা যেমন দেখি যে প্রতি সপ্তাহে একেবারে গাছগুলোকে একটা নিয়মিত একটা পরিচর্যা করা হয়। সেই পরিচর্যাটা আসলে অনেক আইল্যান্ডে গাছ রোপণ করা হয় তারপরে আর খুঁজে পাওয়া যায় না। ট্রু। আমার মনে হয় যে আমরা যেটা করতে চাই ন্যান্সি, ঢাকার বাইরে মূলত রেজা যেখানে কাজ করেন ওই জায়গাগুলো নিয়ে আমরা আরেকটু ডিটেইল কথা বলতে চাই। সেখানে যে সামাজিক বনায়ন হচ্ছে, এই বনায়নগুলো আমরা এগুলোর সাথে কিভাবে সম্পৃক্ত হতে পারি, কিন্তু তার আগে আমরা একটা বিরতি থেকে ফিরে আসতে চাই। কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরবো। বিরতির পর সকালের বাংলাদেশে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। বৈশাখের তপ্ত রোদ আছে বাইরে, আর আমি এবং ইমদাদ আছি আমাদের অতিথি রেজাকে নিয়ে। উনি আমাদেরকে বলছেন কিভাবে আসলে সবুজায়ন এবং এই যে ফিলস লাইক 40 সেইটা আসলে কেন হচ্ছে আমাদের, সেটা থেকে যদি কোনোভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং পরিত্রাণ পাওয়া নিয়েই রেজা আসলে কাজ করছেন। ওই জায়গাটা থেকে আমরা আসলে আবার রেজার কাছে আসতে চাই। রেজা, আপনারা যে জায়গাগুলোতে কাজ করছেন, আপনারা বললেন যে আগে যেরকম জঙ্গল ছিল, বন অথবা জঙ্গল ছিল, ওই বন ছিল আর কি, তো ওই রকম জায়গাতে আপনারা চেষ্টা করছেন কিছু লোকালিটি রিফরেস্টেশন অ্যাপ্রোচ, লোকালিটি ইনভলভ করে। জি, তো এই জায়গাতে আসলে কেমন রেসপন্স পাচ্ছেন আপনারা এবং ওখানকার মানুষ কমিউনিটি এর দ্বারা উপকৃত হওয়া শুরু করতে পারছে কিনা? রেসপন্স খুব ভালো আলহামদুলিল্লাহ। এবং আমরা একটা মজার ব্যাপার করছি যে আমরা আসলে এই প্ল্যান্টেশনটা বাচ্চাদেরকে দৌড়াই, শিশুদেরকে দিয়ে। কারণ আমরা দেখলাম যে শিশুরা গাছকে খেলনা হিসেবে দেখে, সে কিন্তু প্রতিদিন গাছে গাছে যায়, কত বড় হলো সে কিন্তু হচ্ছে দেখে। তো এটা কিন্তু আসলে সে ছাড়া কিন্তু ওই ছোটো গাছগুলো আর টেক কেয়ার করার কেউ নাই। তো আমরা কিন্তু স্কুলে গাছ বাচ্চাদেরকে দিচ্ছি খেলনা হিসেবে, এবং আমরা দেখলাম যে তার অন্যান্য খেলনা তাকে দিলে সে যে পরিমাণ আনন্দিত হয়, গাছ নিয়েও তার আনন্দ এবং উত্তেজনাটা কিন্তু একই ধরনের। এবং তারা কিন্তু কনজারভেশনের অনেক বড় একটা দায়িত্ব পালন করতেছে। আমাদের আসলে প্ল্যান্টেশন ম্যানেজমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা অংশে আমরা
আমাদের দেশে শিশু সমাজকে আমরা রাখছি এবং আমরা খুবই আশাবাদী যে তারা হয়তো গাছগুলো টিকায় ফেলবে আর কি। মানে শিশুদের নিয়ে যেটা করলেন আপনারা, যেহেতু গবেষণার প্রতিষ্ঠান, জি। নিশ্চয়ই এটার দিনে আপনাদের কোনো কাজ করা আছে। মানে আপনি যখন বললেন আমার কিন্তু ধারণা ছিল, আমিও শিশুদের সাথে মানে বাবা হিসেবে যতদূর, কিন্তু আমি কখনো এটা চিন্তাই করি নাই যে গাছ তার খেলনা হতে পারে। জি। মানে আপনি যে কথাটা বললেন এটার তো পেছনে কোনো লজিক অথবা কোনো ছোটখাটো গবেষণা আছে। গবেষণা বলতে আমার নিজের শৈশব থেকেই হচ্ছে আমার সবচেয়ে বড় গবেষণা ছিল আর কি। হ্যাঁ, যে আসলে ছোটবেলায় আমি গাছ আসলে কেমন পছন্দ করতাম, তো গাছের সাথে তো আমার আসলে সম্পর্ক চুক্তি হয়েছে বড় হওয়ার পরে। কিন্তু একটা সময় ছিল যে আসলে আমাদের কল্পনা এবং আমাদের খেলার বিরাট একটা অংশে কিন্তু হচ্ছে প্রকৃতি এবং আসলে এই প্রকৃতির এই প্রোগ্রামগুলো ছিল আর কি। তো আমরা আসলে ওই জিনিসটাকেই আসলে রিভাইভ করতে চাই। এবং একটা ব্যাপার যেটা হয়েছে যে আসলে এটা তো আমাদের তেমন ফর্মাল কোনো ফান্ডিং নাই, আমরা ছোটোখাটো একটা গবেষণার প্রতিষ্ঠান এবং আমরা আসলে ফর প্রফিট। আমাদের তো আসলে আমরা বাইরে থেকে হচ্ছে ডোনেশন বেজ অ্যাপ্রোচ, যে আমাদের আসলে কাজ করার স্ট্রাকচার নেই। তো আমরা সবসময় মডেলটাকে লো কস্ট করার চেষ্টা করছি, যাতে এখানে মানুষ স্বেচ্ছাশ্রম, তার নিজেদের উৎসাহ এবং তার আসলে যেটা অ্যান্থুজিজম, সেটা যাতে আসলে আমরা এখানে ক্যাপিটালাইজ করতে পারি। তো এই জন্য আমাদের কাছে মনে হয়েছে আসলে এটাকে কমিউনিটি ইনক্লুসিভ, একটা এজ ইনক্লুসিভ একটা মডেলে আমরা যাতে প্ল্যান্টেশনটা করতে পারি। এবং আসলে স্কুলের বাচ্চাদেরকে আমরা এখানে যোগ করতেছি, তার সাথে কিন্তু এমন না যে শুধু বাচ্চারা, এখানে তাদের শিক্ষক যারা আছে তাদেরকে আমরা কিছু জায়গায় হচ্ছে ইনসেন্টিভ দিচ্ছি, যাতে তারা এই জিনিসটা চর্চাটা যাতে চালু রাখে। ইনসেন্টিভ মানে কি, এটা কি আর্থিক ইনসেন্টিভ? আর্থিক ইনসেন্টিভ। এবং আমরা তাদের ধরেন গাছের একটা কমার্শিয়াল সাইকেল আছে, সে 7 থেকে 8 বছর পরে সে হয়তো ব্যবহারের যোগ্য হয়, তো তখন কিন্তু আমরা হচ্ছে এটার প্রফিটটাকে স্কুল কমিউনিটি এবং যার জমিতে গাছও লাগানো হচ্ছে, যেমন আমরা হচ্ছে একটা স্কুলের সাথে একটা ঈদগাহকে এক করে কিন্তু একটা যে প্ল্যান্টেশন প্রোগ্রাম করছি, যেমন স্কুলের গাছ লাগানোর জায়গা ছিল না, তো স্কুল কমিটি এবং হচ্ছে ঈদগাহ একসাথে তার একটা কম্বাইন্ড অ্যাপ্রোচে তারা হচ্ছে প্ল্যান্টেশনটা করবে এবং বাচ্চারা সেই গাছগুলোকে টেক কেয়ার করে প্রতিদিন তারা যাবে এবং দেখবে। তো এখানে দেখেন 3টা এজ গ্রুপের লোকজন তারা কিন্তু একটা কমন গোলকে অ্যাকমপ্লিশ করছে। আমার কাছে মনে হয় যে আসলে ইনক্লুসিভিটির আনন্দটা যদি মানুষকে দেওয়া যায় তাহলে ওটা সাস্টেনেবল হয়। কিন্তু আসলে একদম আনইনক্লুসিভ অ্যাপ্রোচে আসলে আমরা গাছ রোপণ করে আসলাম, কিন্তু সেটা দেখার এবং খোঁজ করার কেউ নাই, তো সেটা আসলে কোনোভাবে টেকসই অ্যাপ্রোচ হয় না। এই জায়গাটাতে রেজা বলবেন যে আমি একটু বোঝার চেষ্টা করছি, ধরেন আমার গ্রাম ঢাকা থেকে 70 কিলোমিটার দূরে। তো এই জায়গাতে যদি সে এরকম স্কুল আছে, ঈদগাহ আছে, যদিও জানি যে এটা আপনার হতে পারে টেরিটরি না, ফরিদপুর এই জায়গাতে, তো এই জায়গাতে এইভাবে কাজটা কিভাবে হতে পারে? আমি এই কারণে করছি যেন আমার দর্শক যারা আছেন তারাও কানেক্ট করতে পারেন। না, গাছ তো আসলে মানে গাছের ব্যবসা খুব একটা কিন্তু অনেক বড় ইন্ডাস্ট্রি আর কি। কিন্তু এই যে স্টেক হোল্ডারদের নিয়ে যে গাছ আপনার যত্ন আমার, মাটি আরেকজনের, তো এটা কি কোনো মানে এগ্রিমেন্টের ভিতর আনা যায় না? এটাকে আমরা এগ্রিমেন্টের ভিতরে নিয়ে আসছি। আমরা এটাকে হচ্ছে আপনার বলতেছি যে পার্টিসিপেটরি ইনক্লুসিভ মডেল। ধরেন গাছটা 7 থেকে 8 বছর পরে সে ম্যাচুর হলো, তখন আমরা তো যেটা করতে পারি যে 7-8 বছর পর আমরা গাছগুলো আসলে কেটে ফেলবো তা না, আমরা এটা আসলে অল্টারনেটিভ কোনো একটা কমার্শিয়াল ইউজ চিন্তা করতে পারি, বা যদি এটা কাটাও যদি হয় আমরা তো আবার এটা রোপণ করব। তো তখন আসলে যেই রেভিনিউটা আসলে আমরা পাচ্ছি সেটা কিন্তু আমরা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন মডেলে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে আমরা ভাগ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। মানে আমাদের যে আইন আছে এই আইনে এটা সম্ভব যে আপনার মাটিতে আমি গাছ লাগাবো, ন্যান্সি ওটাকে পরিচর্যা করবে, আমরা 7 বছর পরে 3 জনই এটার বেনিফিট পাবো ফিনান্সিয়াল বেনিফিট। এইটা হচ্ছে একটা ট্রাইপার্টি এগ্রিমেন্ট করে আমার মনে এটা করা সম্ভব। আর এটা আসলে ধরেন মানে যৌথ উদ্যোগে ব্যবসা, এটা খুবই হতে পারে, নিশ্চয়ই হতে পারে। জি। এবং আমরা এটাকে আসলে যখন কমিউনিকেট করছি অনেক জায়গায় কিন্তু আমরা এটা যে বিজনেস হিসেবে লোকজনকে আসলে এটা বলার চেষ্টা করছি। আসলে যারা সামাজিক উদ্যোগ হিসেবে নিচ্ছে ভেরি গুড, তারা সামাজিক উদ্যোগ হিসেবেই নেক, আর যারা এটাকে ব্যবসা হিসেবে নিবে আমরা এটাকে ব্যবসা হিসেবেই তাদেরকে আসলে এটা আসলে শেখাইতে এবং বোঝাইতে চাই। এই উদ্যোগটা কি আসলে যদি বড় পরিসরে, আপনি বলছিলেন যে আপনারা যতটুকু সম্ভব ছোট পরিসরেই করেছেন, সেটা বড় পরিসরে যদি করতে হয় তাহলে আপনার মনে হয় কিনা যে রাষ্ট্রীয়ভাবে বা সরকারি উদ্যোগ দরকার, বা দুটো একসাথে হলে এই পরিসরটা আরো বাড়বে এবং এইটা তখন আরো বেশি কার্যকর হবে? ডেফিনেটলি সামাজিক বনায়নের মডেলটা কিন্তু এরকমই, মানুষ সরকারি জায়গায় গাছ লাগায়, একটা সার্টেন টাইম পরে সে কিন্তু এটার প্রফিটের একটা অংশ সে কিন্তু পায়। তো আমরা আসলে ওই মডেলটাকে হচ্ছে রিঅ্যাডাপ্ট করছি,
কিন্তু আমরা এই বনায়নটা শুধু দেশি গাছই দিয়ে করতেছি। আমরা হচ্ছে বিজাতীয় গাছকে খুব হাইলি ডিসকারেজ করি। আমি যেহেতু নর্থ বেঙ্গলের মানুষ, আমি নিজে এটার ভুক্তভোগী। আমার পুরা এলাকা আপনার ধরেন শিশু, একাশিয়া এবং হচ্ছে ইউক্যালিপটাসে হচ্ছে ভর্তি হয়ে গেছে। তো এগুলো আসলে দৃষ্টি সুখকর কিছু না। সো এটার কিছু আসলে প্ল্যান্টেশন কোড জেনারেট করতে হবে। একই সাথে আসলে মানুষ যাতে এটা আসলে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ প্ল্যানে যাতে উদ্যোগী হয়, সে যাতে বোঝে যে তার এটা আসলে একটা লং টার্ম স্কিম এবং এটা একটা সেভিংও। একটু জানতে চাই, আপনি বলছিলেন যে আপনার এলাকা এটা একেবারেই সাফারার, এটা আসলে কিভাবে কি হয়েছে বা কিভাবে আর কি সাফারার, মানে কেন সাফারার বললেন? কারণ গাছগুলোর নাম শুনে তো মনে হয় এগুলো খুবই ভালো দামে বিক্রি হয়, মানে এটার একটা পার্সপেক্টিভ আর কি, মানে এটার ক্ষতিকর দিক কিংবা কেন বললেন যে এটা, মানে আপনাদের এলাকায় সেটা সরাসরি প্রভাব কিভাবে হয়? ক্ষতিকর হচ্ছে প্রথম কথা মাটির জন্য আমার মনে হয় যে এটা আসলে এক্সপার্টদের বলার বিষয়। আমি এখন হচ্ছে প্ল্যান্টেশন এক্সপার্টের চেয়ে আমি একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট, তারপর আমার যতটুকু নলেজ আছে আমি সেটাতে বলার চেষ্টা করব যে কিছু কিছু গাছ আছে যে সে মাটির পানিটা কিন্তু অন্যান্য গাছের চেয়ে বেশি সে শোষণ করে নিয়ে ফেলে। কিছু গাছ আছে যার পাতা মাটিতে পড়লে যেই ধরনের আসলে ডিকম্পোজ মেকানিজম হওয়ার কথা সেটা হয়তো হচ্ছে না, উপরন্ত বায়োডাইভার্সিটির ক্ষতি হচ্ছে। কিছু গাছ আছে যে আপনার সহযোগী গাছের জন্য ভালো না। সো অনেকগুলো বিষয় আছে। গাছ আসলে ইঞ্জিনিয়ারলি কোনো গাছই খারাপ না, কিন্তু এক একটা লোকালিটির জন্য এক একটা গাছ আমার মনে হয় যে প্রযোজ্য আর কি, এবং ওই প্ল্যান্টেশন নলেজটা আমার মনে হয় থাকা উচিত। আমাদের নর্থ বেঙ্গলে যেটা হয়েছে যে আসলে আমরা বোকাশোকা মানুষ, আমাদেরকে হচ্ছে আর্লি এস্টাবলিশমেন্ট, আমরা বোকাশোকা মানুষ, তো আমাদেরকে আসলে আর্লি এস্টাবলিশমেন্ট বা এই গাছগুলো দ্রুত বড় হয়। তো গত কয়েক দশকে আসলে বিভিন্ন ডেভেলপমেন্ট ইন্টারভেনশন তো এখানে গেছে, লোকজন গাছগুলোকে হচ্ছে অ্যাডাপ্ট করছে। এখন কিন্তু আপনি দেখবেন যে এখন মানুষ দেশীয় গাছের দিকেই তাদের কিন্তু হচ্ছে ঝোঁকটা বেশি। এবং দেশীয় গাছের মধ্যে যদি আপনারা বলছিলেন কাজ করেন, সে কোন গাছগুলো নিয়ে? আমরা একটা গাছ খুব সম্প্রতি আমরা আবিষ্কার করছি, এটা বলবো না, কিন্তু আমরা একটা গাছ খুব হাইলি ইন্টারেস্টেড এবং খুব এক্সাইটেড। এই গাছটার নাম হচ্ছে ট্রেমা ওরিয়েন্টালিস। এটা আপনার জীবন গাছ, অনেকে চারকোল গাছ বলে। এই গাছটা বাংলাদেশের দ্রুত বর্ধনশীলতম গাছগুলোর ভেতরে একটা আর কি, এবং এর গ্রোথ এত বেশি যে গ্রামের লোকজন কিন্তু এর গ্রোথে ভয় পেয়ে অনেক গাছ শিশু অবস্থায় তারা কিন্তু তুলে ফেলে। মানে এটার অরিজিন কি? মানে আমাদের ল্যান্ডের গাছ, এবং এই গাছের সবচেয়ে অ্যামেজিং ব্যাপার যেটা হচ্ছে যে ও মাটির অনেক গভীর পর্যন্ত যায় শিকড়টা, এবং সে খুব কম পানি নেয়। তা আমরা তো খুবই আশাবাদী যে আমাদের যে এলাকাগুলো আপনার স্যালিনিটি এফেক্টেড বা যেসব এলাকা আপনার ডিফরেস্টেশন হয়েছে সেসব জায়গায় এই গাছটা একটা গেম চেঞ্জারের ভূমিকায় আসতে পারে। এবং এই গাছটার এখন পর্যন্ত বাংলাদেশের গ্রহণযোগ্যতা কমার্শিয়ালি খুব এটা নাই, কারণ এটা লোকজন ব্যবহার করে না। কিন্তু আমরা কিন্তু নর্থ বেঙ্গলের যারা আর্টিজান আছে কাঠের, তারা কিন্তু এটাতে ক্রিকেট ব্যাট বানায়। আমরা নিজেরাই বানাচ্ছি, যেহেতু আমরা নিজেরা ব্যবসায়িক উদ্যোগকে আসলে কাঠামোবদ্ধ করি। তো আমরা কিন্তু গান পাউডার নামে একটা ব্যাটের ব্র্যান্ড লঞ্চ করছি, কারণ গাছটার নাম হচ্ছে গান পাউডার। তো এই ট্রেমা ওরিয়েন্টালিস বা চারকোল গাছ দিয়ে কিন্তু আমরা ক্রিকেট ব্যাটগুলো বানাচ্ছি, এবং গাছগুলো কিন্তু খুঁটি হিসেবে খুব ভালো। আমাদের দুর্যোগের পরে দেখেন মানুষের কত বাড়িঘর নষ্ট হয়, তো আমার তো কম দামে একটা হাউজিং সলিউশন তো লোকজনকে দেওয়াটা একটা বড় আসপেক্ট। তো প্ল্যান্টেশনকে আমার মনে হয় যে আসলে এটার ভ্যালু চেন এক্সটেনশন না করলে প্ল্যান্টেশনটা আসলে মানুষ একসেপ্ট করতে যায় না। তো আমরা এই গাছটা নিয়ে খুবই এক্সাইটেড। এটার গবেষণা কাজ চলতেছে, চলমান আছে। আমরা নিজেরা এটার ভ্যালু চেন এক্সটেনশন নিয়ে কাজ করতেছি। যারা আর্টিজান গ্রুপ আছে তারা খুব এক্সাইটেড যে তারা একটা নতুন গাছ তারা পাচ্ছে। এবং আমরা সবচেয়ে বেশি এক্সাইটেড আরেকটা জায়গায় নিয়ে, যে বাংলাদেশের যে জায়গাগুলো আসলে অলরেডি ডিফরেস্টেটেড বা যেগুলোতে আপনার স্যালিনিটি হাই, সেসব জায়গাতে এই গাছের প্ল্যান্টেশন, ইভেন ঢাকাতেও আপনার বস্তি এলাকা বা আমাদের স্ল্যাম যে জায়গাগুলোতে আছে যেখানে আপনার কুইক ফরেস্টেশন দরকার, এই গাছটা আসলে আমার মনে হয় যে খুবই দারুণ কাজ করতে পারে। বাট এটা এখনো গবেষণা সাপেক্ষ ব্যাপার। এটা নিয়ে আসলে আরো কথা বলার ছিল ইমদাদ, আমরা আরো কথা বলার ছিল, এবং যেহেতু রেজা আসলে একটা লাইন টেনেই দিল যে এখানে গবেষণা নিয়ে মানে এটা নিয়ে গবেষণা হচ্ছে, আর একই সাথে তারা আশাবাদী। কিছু লজিক বললো কি কারণে আশাবাদী। আমরাও চাই রেজা কিংবা তারা যে কাজগুলো করছেন তাদের হাত ধরে আসলে যেই চ্যালেঞ্জগুলো বাংলাদেশ ভিকটিম কান্ট্রি হিসেবে যেরকম চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে, যতটা সম্ভব আমরা আমাদের প্রচেষ্টায় আমরা ভালো থাকতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে
সময় দেওয়ার থ্যাংক ইউ জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। দর্শক, আমরা নিশ্চয়ই আশা করব যে আমার, আপনার এবং রাষ্ট্রের সবার যেখানে আছে সেই জায়গা থেকে দায়িত্ব পালনের মাধ্যমে এই যে আমরা একটা দাবদাহের মধ্যে আছি সেটা থেকে কিছুটা হলেও পরিত্রাণ যদি পাওয়া যায় সবুজায়নের মাধ্যমে, সেই দায়িত্বটা যেন আমরা পালন করি। নিশ্চয়ই আমরা আগামীকাল আবারও নতুন কোনো সম্ভাবনা, নতুন কোনো কিছু নিয়ে, নতুন সকাল নিয়ে হাজির হব। আপনার আজকের দিনটি অনেক সুন্দর হোক। সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল।